আহা, কুত্তার বাচ্চা, তুই আমার রুমে আর এই অবস্থায়? আজকে তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আরে আপু, লাথি কেন দিলে? আর এভাবে চিৎকার দিলে কেন? উফ, কোমরটা ভেঙে গেল বুঝি। এখনো তো ভাঙেনি, দেখাচ্ছি কিভাবে ভাঙতে হয়। ওয়েট। আপু, এত রেগে আছো কেন? আমি আবার কি করলাম? কুত্তার বাচ্চা, তুই আগে নিজের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি আমি এত রেগে আছি কেন। আহা, আমার শরীরের পোশাক কই আপু? তুমি এগুলো খুলে ফেলেছো? দেখ, রাগ উঠাবি না। এমনিতেই রাগ উঠে আছে। আমি তোর পোশাক খুলতে যাব কেন? আর আমার রুমে তুই কি করছিস? নিশ্চয়ই এত উল্টাপাল্টা কিছু করেছিস। আমার নেশার অবস্থায় তুই তার সুযোগ নিলি। আরে আপু, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি তো কিছুই করিনি। তাহলে এসব কে করেছে? ভূত বিছানায় রক্ত লেগে আছে, আর তোর ওইখানেও তো লেগে আছে। তোর শরীরের কাপড় নেই, আমার শরীরেও কাপড় নেই। দেখো আপু, আমার তো কিছুই মনে নেই। ড্রিঙ্ক করে আমি তো সব ভুলে গিয়েছি। এখনো কি এইভাবেই ওখানে বসে থাকবি? তোর দিকে তাকানো যাচ্ছে না। যা, গিয়ে জামা কাপড় পরে নে, তারপর তোকে দেখাচ্ছি। স্বাধীন ভয় পেয়ে উঠে দ্রুত জামাকাপড় পরিধান করে নেয়। নেহা জামাকাপড় পরতেই খাট থেকে উঠতে যাবে, তখনই দেখে তার শরীরে কোনো পোশাক নেই, তাই চাদর দিয়ে আবার নিজেকে ঢেকে নেয়। ওই, তোর জামা কাপড় পরা হলো? এখন রুম থেকে বের হ, আমাকে পড়তে হবে। আপু, আই এম সরি। আর আমি নিজে থেকে কিছুই করিনি। দুজনেই তো মতাল ছিলাম। তো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখ, তোর কথা আমার শুনতে একটু ইচ্ছে হচ্ছে না। তোকে রুম থেকে বের হতে তোকে রুম হতে দেখ, তোর কথা আমার শুনতে একটু ইচ্ছে হচ্ছে না। তোকে রুম থেকে বের হয়ে যেতে বলছি। বের হয়ে যা। আমি যদি একবার এখান থেকে উঠি, তাহলে তোর কিন্তু খবর আছে। সরি সরি আপু, আমি এখনই ঘুম থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা ওয়েট, এইটা তো আমার রুম না, তোর রুম এটা। হ্যাঁ, আমারই তো রুম, আর আমাকে বের হতে যেতে বলছো? তার মানে তুমি আমার রুমে এসে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করে ছড়াতে। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, তাহলে তোকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। শুধু তো পারো চাচ্চুর মতো বড় বড় কথা বলতে। দেখ, তোর সাথে এখন মারামারি করার কোনো ইচ্ছেই এখন আমার নেই। আমার রুম থেকে আমার জামা কাপড় এনে দে, আর ওইগুলোর যে অবস্থা, পরা যাবে না। কেন? তুমি তোমার রুমে যাও। তোর কথা শুনে আমার মনে হচ্ছে যেন তোকে জ্যান্ত চিবিয়ে খাই আমি। আমার শরীরে কোনো কাপড় চোপড় নেই, তার কারণে উঠতে পারছি না খাট থেকে। আর তার জন্য তোকে বলছি, এখন যদি না যাস আর আমি যদি এখান থেকে বের হই, তাহলে তোর উপরে যে কি হবে স্বয়ং সৃষ্টিকর্তাই জানে। আমার সঙ্গে রাগীভাবে কথা বলা, তাই না? যাও, আমি যাব না তোমার রুমে। কাপড় চোপড়ও এনে দেব না। এই বসলাম আমি, দেখি তুমি কিভাবে বের হও। স্বাধীন চেয়ার টেনে বসে পড়ে। মোবাইল হাতে নিয়ে দেখে দুপুর 12টা বাজে। এতবেলা ঘুমিয়েছে সে। নেহা রাগে বিছনার চাদর খামচে ধরে। রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু পারে না। আর খাট থেকে তো উঠতেও পারবে না। কিছু না ভাবতে পেরে নিজের রাগকে কন্ট্রোল করে মিষ্টি সুরে বলতে লাগে, ছোট ভাই, স্বাধীন ভাইয়া, প্লিজ, আমি তোমার বড় আপু না? যাও, আমার রুম থেকে আমার জামা কাপড় এনে দাও আমাকে। আবার বলবা আপু? আমি নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছি না। সত্যি তুমি বলছো নাকি অন্য কেউ? হ্যাঁ, আমি বলছি, এখন প্লিজ যাও আমার রুমে আর আমার কাপড় চোপড় এনে দাও। এইভাবে বললেও তো হয়। শুধু শুধু রাগ দেখি আর গালাগালি করো তুমি। সুন্দরভাবে কথা বললে কি হয়? আচ্ছা থাকো, আমি আনছি তোমার রুম থেকে। তারপর স্বাধীন দৌড়ে নেহার রুমে যায়। ওয়ার্ড্রপ খুলে জামা কাপড় বের করে তার রুমে আসে। দেখে নেহা এখনো ওভাবেই শুয়ে আছে। জামা কাপড়গুলো দিয়ে নেহা হাত বের করে দেখতে লাগে। সেইটা আবার কি জিনিস? আমি তো চিনি না। ওইটা জামা নাকি প্যান্ট? কোথায় পড়ে? ইয়া আল্লাহ, সত্যি চিনিস না নাকি তুই আমার সাথে অভিনয় করছিস? আরে না আপু, অভিনয় করতে যাব কেন? সত্যি আমি চিনি না। হ্যাঁ, বুঝতে পারছি। আর তো কেউ চিন্তা হবে না। এখন প্লিজ রুম থেকে একটু বের হও, আমি পরিধান করে নিই। ঠিক আছে আপু। স্বাধীন রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। নেহা দ্রুত জামা কাপড় পরিধান করে নেয়। দৌড়ে রুম থেকে বের হয়ে দরজা খুলে দেখে নেহা বর্ষার রুমে সোফায় বসে আছে।
দূরে সেই দিকে গিয়ে স্বাধীনের উপর বসে পড়ে, কলার চেপে ধরে। আপু, তোমার আবার কি হলো? মাথায় কি ভর করেছে? না, বাট এখন দেখবি। আপু, এইভাবে গলা চেপে ধরো না। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মরে যাব। প্লিজ ছেড়ে দাও। তোকে মারতে পারলে তবেই আমার শান্তি। মর তুই। আর যেন কি বলেছিলি, সুন্দরভাবে তোর সঙ্গে কথা বলবো, তাই না? আর আজকে কি করলি তুই? আমি তোকে ভালোবাসতাম আর তুই আমার মাতলামির সুযোগ নিলি। এখন আমি আমার এই মুখ কাকে দেখাবো? আপু, তুমিও ড্রিঙ্কস করেছো, আমিও ড্রিঙ্কস করেছি, কেউ আওতার মধ্যে ছিলাম না। আর আপনি? কি হয়েছে আমার কিছুই মনে নেই, তো ভুলে যাই, যা হবার তা তো হয়েছেই। এগুলো ভেবে আর কোনো লাভ আছে? যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, ঘাড়ে কপালে দাগ হয়ে আছে। তা তুই তো এগুলো করেছিস। মা বাবা আজকে এসে যদি এমন দেখে তাহলে আমি কি বলবো? তুই ভাবতে পারছিস একবারও? আর তুই আমার ছোট ভাই, এইসব যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? আর তুই তো ভালো করেই জানিস তোর বাবা আর আমার বাবার মধ্যে সম্পর্কটা কি। আপু, তুমি শুধু শুধু চিন্তা করছো। বাহিরে জানাজানি হতে যাবে কেন? আমি তো কাউকে বলবো না, তুমিও কাউকে বলবে না। চুপ হয়ে যাও। তোকে আমি মেরে ফেলবো না, আমারও অতি আমার শান্তি হবে না। চুপ হয়ে যাও। মানে আমার এই দেহ তুই দেখেছিস, ভোগ করেছিস। আমি এখন কাকে দেখাবো? তোকে তো আজকে মেরে ফেলবো। ওয়েট, তুই এখানে থাক, আমি বাবার বন্দুকটা নিয়ে আসছি। নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। উঠে নেহা তার বাবার রুমের দিকে যেতে লাগে। স্বাধীন ছাড়া পেয়ে দৌড়ে বের হয়ে যায়, কারণ নেহা রেগে আছে। এর পরিণতি কি হবে সে ভালো করেই জানে। নেহা রুমে গিয়ে বন্দুক নিয়ে বের হয়ে দেখে স্বাধীন নেই। রেগে উপরের দিকে বন্দুক তাক করে ফায়ার করে। অন্যদিকে স্বাধীন দৌড়ে দেওয়াল টপকে তাদের বাসায় চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আল্লাহ জোর বাঁচা গেলাম, আল্লাহ জোর বাঁচা বেঁচে গেলাম। আর কখনোই নেহা আপুর বাড়িতে আমি যাচ্ছি না। আর ছি, রাতে কী সব করেছি আমার তো ভাবতেও লজ্জা করছে। আর একটা মেয়ের সর্বনাশ করলাম আমি। পালিয়ে তুই যাবি কোথায়? তোকে তো হাতে নাতে একদিন না একদিন পাবই, তারপরে তোর খবর আছে। রেগে তার বাবার রুমে বন্ধ করে গোসল করতে চলে যায়। আয়নার দিকে তাকিয়ে নেহা অবাক হয়ে যায়। দেখে ঘাড়ের শরীরে অনেক অংশে কামড়ের দাগ। এগুলো দেখে নেহার আরো রাগ হতে লাগে, সাবান দিয়ে ঘষতে লাগে। কি রে, এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে উঠিসনি? দরজা ভেঙে ফেলবো। তুই রুমে আছিস? মা গোসল করছে, ডিস্টার্ব দিও না তো। তোকে কতবার এসে ডেকে গেলাম, এত বেলা অবধি কেউ ঘুমায়? দুপুর হলো, এত বেলা অবধি কে ঘুমায়? তোর বাবা রেগে গেছে, দ্রুত গোসল করে খাবার খেতে আয়। মা যাও তো তুমি, আমি আসছি। স্বাধীনের মা চলে যায় নিচে। তোমার আদরের বাহাদুর ছেলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওঠেনে বুঝি? উঠেছে, গোসল করছে। আর ও কি শুধু আমারই ছেলে, তোমার ছেলে না? আমার ছেলে হলে এমন করতে পারতো না। দেখ, আমার বড় ভাইয়ের ছেলের দিকে তাকাও, দেখো ওর বাবার পরেও ও ওর বাবার রাজনীতি ধরে রাখবে, আর আমার পরে আমার রাজনীতি কে ধরে রাখবে? তোমার ছেলে যে কিনা বেলা দুপুর অবধি ঘুমায়, সে করবে রাজনীতি? আমার ছেলে তোমার মতো রাজনীতি করতে হবে না। ও ওর মতো লেখাপড়া করুক, ভালো একটা চাকরি করুক কিংবা ব্যবসা করুক, এইটাই আমি চাই। তোমার মতো রাজনীতি, মারামারি, কাটাকাটি এগুলো থেকেও দূরে থাকুক। আর তুমি তোমার ভাইয়ের ছেলের কথা বলছো, দেখো ওর নামে কতগুলো কেস রয়েছে পুলিশ স্টেশনে, টাকা দিয়ে সব ঢেকে রেখেছে। তুমি চুপ থাকবা? তুমি আমার ছেলের মাথা নষ্ট করেছো আর ওকে উল্টাপাল্টা বোঝাচ্ছ। চুপ। আমার পরে আমার রাজনীতি ক্যারিয়ার ওই দেখাশোনা করবে, এমনটাই আমি চাই আর আমি করব। কিসের রাজনীতি, কিসের ক্যারিয়ার? তোমরা নিজেদের মধ্যেই এভাবে ঝগড়া করছো কেন? দেখ না বাবা, তোর বাবা তোকে নিয়ে জোরাজুরি করছে আর উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা, তোর ইচ্ছা কি? বড় হয়ে কি করবি? তোর বাবার মতো রাজনীতি করবি নাকি ব্যবসা বা চাকরি করবি? তিনটার কোনোটাই করব না, শুধু ঘুমাবো আর খাবো, আর বাবার যা ধন সম্পদ আছে এগুলো ধ্বংস করব। দেখছো দেখছো তোমার ছেলের কথা? এর জন্যই বলি ও আমার ছেলে না। আমার ছেলে হলে কখনো এরকম কথা বলতে পারতো না। হ্যাঁ তাই তো, ও আমার ছেলে না, তোমার ছেলে না। ও
ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তাই না? এর কারণেই তো ও আমাদের দুজনের মতো কারো মতোই হয়নি, অভিন্ন। কি সত্যি মা আমাকে রাস্তাতে কুড়িয়ে পেয়েছো? তোর মা কি বলবে? আমি বলি শোন, আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাই কোন পথ খুঁজে না পেয়ে কি আর করব, একটা অনাথ আশ্রম থেকে তোকে নিয়ে আসি, লালন পালন করে বড় করি, আর ডাক্তারের কাছে গিয়ে শুনি আমাদের কখনো বাচ্চা কাচ্চা হবে না, বুঝলি? তার কারণে তুই আমাদের দুজনের থেকে আলাদা। সত্যি বলছো তোমরা? স্বাধীনের কথা শুনে স্বাধীনের বাবা মিটি হাসতে হাসতে মাথা দিয়ে ইশারায় হ্যাঁ বোঝায়। স্বাধীন অশ্রু ভেজা দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। এক পর্যায়ে স্বাধীন কান্না করে দেয়। খাবার টেবিল থেকে উঠে দৌড়ে রুমের দিকে যেতে লাগে। আরে বাবা, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? খাবারটা আগে শেষ কর। আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, আমি তো আর তোমাদের নিজের পেটের ছেলে না, তো এত ভাবছো। যাও। আরে বাবা, তোর বাবা এমনিতেই দুষ্টামি করেছে, আর তুই হলি আমাদের একমাত্র ছেলে। আমার পেটে 10 মাস 10 দিন ছিলি তুই। তোর বাবা তো এমনিতে দুষ্টুমি করে বলেছেন, তাই খাবার খেয়ে নে। আমি ঠিকই বুঝতে পারছি কোনটা সত্যি আর কোনটা দুষ্টুমি। বললাম না, ও আমাদের দুজনের কারণ মতোই হয়নি। এরকম কেন অবুঝ? ও আমাদের ছেলে নয়তো কার ছেলে? নির্বোধ কোথাকার। আর তুমিও না, ছেলেটা খাবারের সময় এসব কথা বলো ওকে, ঠিক মতো খেতেও দাও না। থাকো তুমি, খাও, আমি গেলাম। আরে আমি আবার কি করলাম? তুমি তো আমার সাথে সায় দিচ্ছিলে, আর এখন দোষ আমার। আমি খাবো না, গেলাম। তুমি চলে যাও, তোমাকে আবার ধরে রাখছে কে? যাও তো। তারপর একটা প্লেটে কিছু খাবার পেরে স্বাধীনের রুমে যায়। দেখে শুয়ে আছে আর কান্না করছে। আরে বাবা, তুই কি পাগল নাকি? তুই আমাদের একমাত্র ছেলে, আর তোর বাবা তোর সাথে তো সব সময় দুষ্টুমি করে। এইটা তো তুই ভালো করে জানিস। এর জন্য কষ্ট পেয়ে রুমে এসে কান্না করবি? কিন্তু তুমি আর বাবা যে বললে। আরে আমরা তো এমনিতেই বলছি, আর তুই সব বিশ্বাস করেছিস। এখন তো এত কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে তো। না, খাবো না। আমি তো আর তোমাদের ছেলে না যে আমাকে তুমি খাইয়ে দিবে। আচ্ছা, আমাকে কোনো অনাথ আশ্রমে কে নিয়ে এসেছো তোমরা? ওইখানে গেলেই তো আমি আবার মা বাবার পরিচয় খুঁজে পাবো। এত করে যেহেতু বলছিস, তাহলে তোকে বলি, শেখ বাড়ির অনাথ আশ্রম থেকে, বুঝলি? শেখ বাড়ি অনাথ আশ্রম? এর আগে তো কখনো এরকম অদ্ভুত নাম শুনিনি। আচ্ছা, এটা কোথায়? হায় আল্লাহ, তোকে আর কিভাবে বোঝাবো বলতো? আরে আমি আমার বাড়ির কথাই বলছি, আর তুই আমাদের একমাত্র ছেলে। অনাথ আশ্রম থেকে আনিনি, বিশ্বাস কর বাবা। যদি বিশ্বাস না হয়, তোর হসপিটালের সব কাগজ আছে আমার কাছে, ওগুলো দেখে নিস। এখন চুপচাপ খাবার খেয়ে নে তো, এত বেলা হয়েছে, না খেয়ে আছিস। স্বাধীন আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগে। হঠাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মেসেজ। স্বাধীন ফোন হাতে নিয়ে ওপেন করতে দেখে নেহা বেশ কিছু পিক দিয়েছে, যেগুলোতে কামড়ের দাগ। স্বাধীন প্রত্যেকগুলোতেই হাত দেয়। তখনই ফোন করে স্বাধীনের মা সামনে থাকায় ফোন কেটে দেয়। স্বাধীন মোবাইলের স্ক্রিন বন্ধ করে খেতে লাগে। এমন সময় আবারও মেসেজ আসে। স্বাধীন ওপেন করতে ভয় পেয়ে যায়। তা আমার খাওয়া দাওয়া হারাম করে দিয়ে তুই তোর মার হাতের খাবার খাচ্ছিস আনন্দ নিয়ে, তাই না? আমি এখন যদি চাচা চাচির কাছে যাই আর যদি বলি তুই আমাকে রাতে ধর্ষণ করেছিস আর আমার শরীরের যে দাগগুলো এগুলো যদি দেখাই, তাহলে কি করবে তোকে একবারও ভাবতে পারছিস? স্বাধীন কি বলবে বুঝতে পারে না। বিষম খাই, দ্রুত পানি খাই। মা, আমি আর খাবার খাবো না। যাও, পেট ভরে গেছে। এর জন্যই তো তোর এই খাবার না খেয়ে খেয়ে শরীরের কি হাল করেছিস, দেখেছিস? একবার পুরোটা খাবার শেষ করবি, তারপর। আমার খাবো না, প্লিজ, তোমার পা ধরছি। যাও, এখন যাও। স্বাধীন পানি দিয়ে নাক মুখ ধুয়ে তার মাকে রুম থেকে বের করে দেয়। দরজা লাগিয়ে জানালা দিয়ে দেখে নেহা বেলকনি চেয়ারে বসে আছে আর তার জানালার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। চাচিকে এভাবে রুম থেকে বের করে দিলি কেন? আর চাচি তো ঠিকই বলেছেন, না খেয়ে খেয়ে কি হাল করেছিস। আগে তুমি এইটা বলো, এভাবে আমাকে ব্ল্যাকমেইল করছো কেন তুমি? ব্ল্যাকমেল কই করছি?
যা সত্যি তাই বলছি, কি হাল করেছিস আমার নেশার ঘর থেকে তুই। এখন যদি মা বাবা কেউ দেখে তখন আমি কি জবাব দেব? সব সত্যি কথা বলবো, তারপর দেখবি কি লঙ্কা কাণ্ড ঘটে। খালি কি আমি তোমার এই হাল করেছি? তুমিও তো আমার কম দশা করনি। আমি মার চোখ ফাঁকি দিয়ে সেজে কিভাবে নিজেও বুঝতে পারছি না। দেখনি ভালোভাবে, আল্লাহ জানে। মানে কি করেছি আমি আবার তোর? স্বাধীন তার শরীরের যেখানে যেখানে নেহা কামড়েছে সেখানে পিক তুলে নেহাকে পাঠিয়ে দেয়। নেহা দেখে হা দেয়। ভালো হয়েছে, তুই আমার যে হাল করেছিস ঠিক ঠিক একই দশা তোর সাথে হয়েছে। দেখো আপু, সব ভুলে যাও, আমিও ভুলে যাব। এইটা যদি বাইরে ছড়াছড়ি হয় তাহলে কি হবে ভেবেছো একবারও? বাবা আর চাচার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর তারা তো এমনিতেই দুজনকে দেখতে পারে না। দুজন যেন শত্রু, ভাই ভাই না। এটাই তো চিন্তা করছি, এখন কি দিয়ে কি করব নিজেও জানি না। কিন্তু কি বলছো না কেন? আচ্ছা রাখি, কলিং বেল দিচ্ছে, মা বাবা চলে এসেছে, আর তোকে আর রাতে আসতে হবে না। ঠিক আছে। নেহা সেইখানে বসে থাকে। স্বাধীনের ভালো না লাগাই শুয়ে ঘুমিয়ে পড়ে। নেহা বসে থেকে ভাবতে লাগে, ছি, এসব কি করলাম আমি? নিজে এত বড় ক্ষতি করে ফেললাম। এখন কি হবে আমার? আর মা বাবাকে ম্যানেজ করব তা তো কখনো মানবেও না। তাদের মধ্যে যে দ্বন্দ্বাদ্বন্দ্বী তার বলার বাকি থাকে না। এতবার ভাবতে পারছি না, মাথা ফেটে যাচ্ছে এমনিতেই। রাতে একটু বেশি ড্রিঙ্ক করা হয়ে গিয়েছিল। নেহা উঠে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এখন আসেন, হয়তোবা আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ফ্ল্যাশব্যাক। আপু, এত রাতে তুমি ফোন কিনেছো, আমাকে কিছু হয়েছে? আরে না, কিছুই হয়নি। আর বিপদে পড়লে তোকে ফোন করতাম আমার ভাইকে রেখে। আচ্ছা তুই কই? রুমে তো আসতে পারবি আমার রুমে? মানে তোমার বাড়িতে তোমার রুমে যাব মানে? মা বাবা ভাই কেউ নেই, তারা গ্রামে গিয়েছে, বাসা ফাঁকা। তাই বন্ধুদের ইনভাইট করেছি, ওরা এসেছে, একটু আনন্দ করব। তাই তুই যদি আসবি, আর ওরা তো চলে যাবে রাতে। আমার আবার একা থাকতে ভয় করে, তুই যদি আসিস একটু হেল্প হতো। কিন্তু আপু, এত রাতে? আরে বাল, এত ভয় পাচ্ছিস কেন? তোর রুমের দরজা লাগিয়ে ব্যালকনি দিয়ে নিচে নাম, আর দেওয়াল টপকালেই তো আমার রুমের সামনে চলে আসবি, তাহলেই তো হয়ে গেল। তারপরেও এখন তুই আসবি না আমি তোর রুমে যাব? আচ্ছা ওয়েট, 5 মিনিট সময় দাও, আমি আসছি। স্বাধীন ফোন কেটে দেয়। দরজা ভালোভাবে লাগিয়ে রুমে লাইট অফ করে বেলকনি দিয়ে নিচে নেমে নেহার রুমের বেলকনি দিয়ে রুমে ঢুকে দেখে নেহা তার বান্ধবী অনেকেই বসে আছে। প্রত্যেকে ড্রিঙ্কস করছে আর নাচানাচি করছে। তুই আসছিস? আচ্ছা এই খা। আরে আপু, আমি এগুলো খাই না। আর তুমি তো তাও ভালো করে জানো। সরাও এখন এখান থেকে। আর এইগুলো হচ্ছে জানলে আমি কখনো আসতাম না। তোকে তো খাওয়ানোর জন্যই নিয়ে এসেছি। এইভাবে আর কতদিন আলকালচার হয়ে থাকবি? একটু অ্যাডভান্স হ ভাই। এইসব খেয়ে আমার অ্যাডভান্স হতে হবে না, তুমি থাকো, আমি গেলাম। এই তোরা তাকিয়ে দেখছিস কি? ও যেন রুম থেকে বের হতে না পারে, তার জন্য আগামীকাল আমার পক্ষ থেকে টিপস আছে। নেহার কথা শুনে সবে চিৎকার দিয়ে এসে স্বাধীনকে ধরে ফেলে। স্বাধীন ভ্যাবাচেকা খেয়ে যায়, বসে পড়ে। প্রত্যেককে স্বাধীনকে খাওয়াতে লাগে। স্বাধীন জোরাজোরি করতে লাগে, এক পর্যায়ে হাল ছেড়ে দেয়। অনেক ড্রিঙ্কস করে ফেলে, সঙ্গে নেহাও। রাত গভীর হলে তার বান্ধবীরা সবাই চলে যায়। নেহা দরজা লাগিয়ে কোনোভাবে রুমে আসে। স্বাধীন সোফায় বসে এখনও ড্রিঙ্কস করছে। আর কত ড্রিঙ্ক করবে? চলো আমার সাথে রুমে, এখন এনজয় করব দুজন। আর আপু, এনজয় কি? এই ড্রিঙ্কসের থেকেও বেশি মজা হয়? তাহলে আমি রাজি, চলো তুমি তাড়াতাড়ি। তারপর নেহা অন্য আরেকটা রুমে নিয়ে যায় স্বাধীনকে। তারপর বাকিটুকু তো আপনারা জানেনই। এখন বর্তমান কলিং বেলের শব্দে নেহার ঘুম ভেঙে যায়। উঠে ফোন হাতে নিয়ে দেখে প্রায় 20টা মিসড কল। দ্রুত শোয়া থেকে উঠে দরজার কাছে যায়, খুলে দিয়ে দেখে তার মা ভাই বাবা দাঁড়িয়ে আছে। তার একটা দরজা খুলতে এত সময় লাগে? আর তোকে কতবার ফোন দিছি, ফোন রিসিভ করিস না? ঘুমাইছিলি নাকি এত বেলা অবধি? আরে না, তুই আর বলিস না। নেহার মা আর বাবা বসা রুমে গিয়ে বসে পড়ে। আমি তো এমনটাই চাচ্ছিলাম, তার কারণে তো ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়া। মন্ত্রীর মেয়ের সাথে যদি কোনোভাবে বিয়ে দিতে পারি তাহলে আগামীবারে এমপি সিট আমারই হবে। ওই ইমরান চৌধুরীর
কখনোই হবে না। দেখো, নিজেদের মধ্যে এরকম না করলে হয় না। ও তো তোমার ছোট ভাই, বড় হয়ে তুমি ছোট ভাইয়ের সাথে এরকম করবে? আর এই রাজনীতি আমার একদমই ভালো লাগে না। সরি, যে রাজনীতি দুই পরিবারের মধ্যে দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে। দেখো, তোমাদের কাজ ঘর সামলালো, ঘর সামলাবে, আর বেশি কথা একদম বলবে না যা আমার অপছন্দ। আর বাবা, তুই ওই মেয়েটার নাম্বার নিয়ে এসেছিস না? যেভাবে পারিস ওকে পটিয়ে প্রেমের জালে পালাবে। এতে যা দরকার আমাকে বলবি শুধু। নেহার ভাই বাধা দিয়ে ইশারা দিয়ে চলে যায়। অন্যদিকে নেহা অবাক হয়ে যায়। বাবা, কি বলছো তুমি? ভাইকে এভাবে লেলিয়ে দিচ্ছ? তুমি জানো না তোমার ছেলে কেমন? তোমার ছেলে না, আমি তো পুলিশ স্টেশনে প্রায় 5টা ধর্ষণ মামলা আছে, এখন আবার এইভাবে লেলিয়ে দিচ্ছ, তাও আবার মন্ত্রীর মেয়ের পেছনে। তুই বুঝবি না রে মা, এসব রাজনীতির খেলা। তোর বোঝার ক্ষমতা এখনো হয় নাই। যা, রুমে যা। আর তুমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসে দাও। নেহার রুমে চলে যায়। নেহার মা কিচেন রুমে যায় কফি বানিয়ে আনার জন্য। এভাবে কেটে যায় 2টা দিন। নেহা তার বান্ধবীদের নিয়ে ভার্সিটির বাইরে দোকানে বসে। সবাই মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় স্বাধীন আর সাথে আরেকটা মেয়ে রিকশায় যেতে লাগে। নেহা দেখে অনেক রাগ হয়। রিকশার সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়েটাকে? আপু, এইটা আমার গার্লফ্রেন্ড, প্লিজ কাউকে বলো না, অনেক কষ্টে জোগাড় করেছি। গার্লফ্রেন্ড মানে? তাহলে আমি কে? আমি তোর গার্লফ্রেন্ড হই না? আরে আপু, কি করছো? কলারটা ছাড়ো। আর তুমি আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? তুমি আমার বড় আপু। কি? আমি তোর বড় বোন? এত বড় মিথ্যা কথা বলতে পারলি? নতুন মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলি তুই? এই তোরা এদিকে আয় তো। হ্যাঁ বল, কি বলবি? আর স্বাধীন, তুমি এই মেয়েটাকে? এইটা ওর গার্লফ্রেন্ড। ও আমার সাথে রিলেশন করে ব্রেকআপ করে দিয়ে আবার নতুন মেয়েকে পটিয়েছে, তাকে নিয়ে আবার রিক্সা করে ঘুরছে আমাদের সামনে দিয়ে। ওর এত বড় সাহস! এই তোরা ওকে ধর, আমি দেখছি। প্লিজ আপু, আমার কোনো দোষ নেই। ও আমার পিছে অনেক দিন ধরে ঘুরঘুর করছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। আজকে প্রপোজ করে, আমি রাজি হই আর ওর সঙ্গে ঘুরতে বের হই। প্লিজ আপু, ওকে আমি পছন্দ করি না, এই আর কি। ওর কাছ থেকে গিফট নেওয়ার জন্যই রাজি হয়েছি। তার মানে তুমি আমাকে পছন্দ করো না? আমার থেকে গিফট নেওয়ার জন্য আর টাকা পয়সা নেওয়ার জন্য রাজি হয়েছে তুমি? তা নয়তো কি, তোর মতো হাদার আমার বলদকে কে পছন্দ করতে যাবে, ভালোবাসতে যাবে? আপু প্লিজ ক্ষমা করে দেন, আমি আসছি। আপনি আপনার বয়ফ্রেন্ডকে সামলান, আমার পিছু পিছু যেন ঘোরাঘুরি না করে। যদি দেখি দ্বিতীয়বার, একদম নাক বরাবর ঘুষি লাগিয়ে দেব। কি বললি তুই? তুই আমাকে মারবি? আমার তো দেখি কত পারিস, আমার গায়ে হাত দিয়ে দেখা তুই। এই কি শুরু করলি তোরা? থামবি? আরে মেয়ে, তুমি চলে যাও কলেজে, আর তুই গাড়ি থেকে নাম। রিক্সা, তুমি চলে যাও, তারপর তো খবর নিচ্ছি। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিলে চলে যায়। মেয়েটাও পিছনের দিকে হাঁটা দেয়। স্বাধীনের নেহার দিকে রেগে তাকায়। নেহা কলার চেপে ধরে দোকানের সামনে বেঞ্চিতে নিয়ে গিয়ে বসায়। এটা কি হলো? এটা কি হলো? তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতে গেলে? আর জানো, ওকে আমি কলেজের প্রথম দিন থেকেই পছন্দ করি, আর সে যখন রাজি হলো তুমি তখন সব ভেঙে দিলে। আরে হাদারাম, আমি তোকে বাঁচাইলাম আর তুই বলছিস তুই রিলেশন ভেঙে দিচ্ছি? শুনিলাম মেয়েটা কি বললো? ওর কাছ থেকে গিফট নেওয়ার জন্য রাজি হয়েছিল, তোকে পছন্দ করে নাও। বুঝলি নাকি এখনো তোকে ভালোভাবে বোঝাতে হবে? ও তোমাকে ভয় পেয়ে এমন কথা বলেছে আপু, তুমি যা করলে মোটেও ভালো করলে না। এর জন্য দেখো, তোমাকে একদিন আমি এমন শায়েস্তা দেব না যা কখনো তুমি ভুলতেও পারবে না। আরে যা যা, তোর মতো পিচ্চি কিনা আমাকে শাস্তি দিবে? তুই তো রাতে ভয়ে ঘর থেকে বের হস না, আবার শাস্তি দিবে? ওই দিন রাতের কথা আমি সবাইকে বলে দেব, তোমার বান্ধবীদের সবাইকে। তারপর দেখি তুমি কি মুখ নিয়ে সবার সামনে দাঁড়াও। হই, তুই চুপ করবি নাকি আমার হাতের থাপ্পড় খাবি? চুপ কর। এখন মুখ চেপে ধরেছে কেন? ভাইয়া, আপু, তোমরা শোনো, ওই দিন রাতে আমরা সবাই। নেহা মুখ ছাড়, ইয়ার কি বলতে নিয়েছিলে, বলতে দে দেখি। আরে না, তেমন কিছু না। ও তো রেগে গিয়েছে, ও রিলেশন ভেঙে দিয়েছে, আমি তাই উল্টাপাল্টা কথা বলবে। তোরা থাক, আমি একে নিয়ে বাসায় যাচ্ছি।
না পুরা সত্যি কথাই আমি বলছি, শোনো তোমরা। কই চুপ থাকবি না, তোকে উল্টো করে বুঝিয়ে পেটাতে হবে, তোকে উল্টো করে ঝুলিয়ে পেটাতে হবে। দেখ এখন যদি এর একটাও কথা বলেছিস তাহলে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। চুপচাপ এখান থেকে গাড়িতে উঠবি, আর আমি যেখানে যাই তুই যাবি। স্বাধীন আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। নেহা বাইকে উঠতেই স্টার্ট দিয়ে একটা পরিত্যক্ত এলাকায় নিয়ে যায় স্বাধীনকে। স্বাধীন ভয় পেয়ে যায়, নেহার দিকে ভয়ত দৃষ্টিতে তাকায়। আপু তুমি এখানে নিয়ে শুইছো কেন আমাকে? প্লিজ, আমার অনেক ভয় হচ্ছে। ওই দিন তো আমার হাত থেকে বেঁচে পালিয়ে বাসায় গিয়েছিলি, বাট আজ কোথায় যাবি তুই? এখনকার সবগুলো গলি আমি চিনি। তোকে বাঁচাবে কে? আমাকে ব্ল্যাকমেল করা, তাই না? দেখাচ্ছি নেহাকে ব্ল্যাকমেল করার পরিণতি কি হতে পারে। আপু প্লিজ ছেড়ে দাও, আমি তোমার ভাই হই না, ছোট ভাই। আমি এই যে কান ধরছি, দেখো আমি আর কখনোই কাউকে এই বিষয় বলবো না, আর তোমাকেও ব্ল্যাকমেল করব না। ছাড়তে পারি একটা শর্তে, যদি তুই রাজি হস তাহলে তোকে ছেড়ে দেব, না হলে এই দেখ বন্দুক নিয়ে এসেছি বাবার ড্রয়ার থেকে, তোকে আজকেই মেরে তারপরে এখানে রেখে বাসায় যাব। কি শর্ত আপু বলো? 1 নাম্বার শর্ত, তোকে আমাকে ভালোবাসতে হবে যেরকম ওই মেয়েটাকে ভালোবাসিস, তুই ঠিক ওই রকম আমার সঙ্গে ঘুরতে হবে সবকিছু। না, এটা কখনোই সম্ভব না, কারণ আমি তোমাকে আপুর নজরে ছাড়া অন্য কোনো নজরে কখনো তাকাইনি। আর কি বলো তুমি, এসব ছোট ভাইকে নিয়ে কথা বলতে তোমার লজ্জা করে না? চুপ, একদম চুপ। এই পিস্তল দিয়ে তোর মাথায় গুলি করলে গুলি মাথার ওপর হয়ে যাবে, তুই 1 সেকেন্ডও বাঁচবি না। ওই দিন নেশার ঘোরে ওইসব করেছিস, তখন তো আপু এসব কথা মনে আসেনি। দেখো ওই দিন তো আমি সেন্সে ছিলাম না, কি দিয়ে কি করেছে আমি নিজেও জানি না, আর জানলে কখনোই তোমার সাথে এসব করতাম না। যেহেতু তুই 1 নাম্বার শর্তে রাজি না, তাহলে লাস্ট অপশন, ওই দিন রাতে আমার সঙ্গে যা যা করেছিস ঠিক আজকেও তাই তাই করতে হবে। মানে কি বলো তুমি? হ্যাঁ ঠিক বলেছি, আমাকে এখন আদর করতে হবে, আর যদি রাজি না হোস বুঝতেই তো পারছিস কি করতে পারি। সম্ভব না। স্বাধীনের কথা শুনিয়ে নেহা রেগে যায়, বন্দুকের গুলি লোড করে রিলোড দিয়ে স্বাধীনের কপালে চেপে ধরে। স্বাধীন ভয় পেয়ে আমতামতা করে বলতে লাগে, রাজি আপু, তুমি যা বলো তা করতেই দাও, প্লিজ আমাকে মেরো না। দেখো আমি মারা গেলে আমার মা বাবাকে কে দেখবে বলো? তা নিয়ে তোকে ভাবতে হবে না, এখন আয় আমাকে আদর কর। যদি ওই দিনের মতো আদর না দিতে পারিস তাহলে তোর খবর আছে। কিন্তু আপু আমার তো ওই রাতের কথা কিছুই মনে নেই, আমি আমার মতো করে করি যেভাবে দেখেছি। মানে কোথায় দেখেছিস? স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে লজ্জা মাখা মুখে নেহার দিকে তাকায়। নেহা স্বাধীনের হাসি দেখে পাগল হয়ে যায়, বন্দুক রেখে দিয়ে স্বাধীনকে টান দিয়ে কাছে নিয়ে আসে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। নেহাকে স্বাধীন সরিয়ে দিতে নিলে আরও জোরে ধরে, তারপর কিস করতে লাগে। প্রায় 5 মিনিট পর নেহা ছেড়ে দেয়, দুজনেই হাঁপাতে লাগে। নেহা শুয়ে পড়ে, স্বাধীনকে শুয়ে দেয়। স্বাধীনের উপর উঠে শার্টের বোতাম খুলতে লাগে। স্বাধীন নেহার হাতে স্পর্শ পেয়ে পাগল হয়ে যায়। নেহাকে সরিয়ে দিই, নেহার উপরে উঠে এক এক করে কাপড় খুলতে লাগে। গাড়িতে এসি চলছে, তারপরও দুজনে ঘেমে একাকার হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। নেহার উপর শুয়ে হাঁপাতে লাগে। নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগে। স্বাধীন মুখ উঠিয়ে নেহার দিকে তাকিয়ে বলে, আপু এখনো হয়নি তোমার? আরো আদর লাগবে নাকি? না হয়নি, আমার আরো আদর লাগবে, তুই পারবি তো? চল আর একবার। কথাটা বলেই দুজন আবার হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে। প্রায় 30 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন হাঁপাতে লাগে। আপু আর না, এবারের মতো ছেড়ে দাও, আর পারবো না, শরীরে আর একটু শক্তি নেই, সব শেষ। ঠাস ঠাস করে নেহা স্বাধীনের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। আমি আবার কি করলাম? আচ্ছা আর কোনো দিনই না, এবার হয়েছে, ক্ষমা করে দাও আপু। ঠাস ঠাস করে আবারও থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন 2 হাত দিয়ে 2 গাল চেপে ধরে, প্রশ্নসূচক দৃষ্টিতে নেহার দিকে তাকায়। তুই আমাকে আপু বললি কেন? আগে এটার উত্তর দে। তুমি তো আমার আপু, আমার বাবার বোনের মেয়ে, আর বয়সে আমার বড়, প্রায় 3 বছরের, তো তুমি আমার আপু, তাই তোমাকে আপু বলি। কিন্তু আজকে থেকে তুই আমাকে আর একদমই আপু বলবি না,
যদি বলিস আর আমি যদি শুনি তাহলে তোর খবর আছে, বুঝলি? তো কি বলে ডাকবো তোমাকে? শোন, নাম ধরে ডাকবি কিংবা যে কোনো কিছু বলে, শুধু আপু বলে ডাকবি না, বুঝলি? বুঝেছি। আর চলো এখন বাসায় যাব, ভালো লাগছে না। আই এম সরি জান, প্লিজ কিছু মনে করো না। রেগে গিয়েছিলাম তাই তোমাকে দুটো থাপ্পড় মেরেছি, এই গালে আর এই গালে, তাই না? ওয়েট। নেহা উঠে স্বাধীনকে কাছে টেনে নিয়ে আসে। তারপর স্বাধীনকে তার কোলের উপর বসিয়ে দিয়ে দুই গালে দুইটা কিস করে। স্বাধীন হেসে ফেলে। এখন তো খুশি না, আরো খুশি করতে হবে? না না, আর খুশি করতে হবে না। তখন দেখবে তুমি নিজেই হাঁটতে পারবে না, তখন আবার আমাকে উল্টাপাল্টা অনেক কথাই বলবে। তো থাক, তুমি বাসায় যাও, আমাকে যেতে হবে কলেজ। এতক্ষণে ছুটি হয়ে গিয়েছে, সময় মতো বাসায় না গেলে আবার মা চিন্তা করবে। থাক, লুচ্চাদের মতো কি বলিস এগুলো তুই? আচ্ছা চল তাহলে, পোশাক পরিধান করে নে। স্বাধীন নিচের দিকে তাকায়, শরম পেয়ে যায়। দুহাত দিয়ে ডাকার চেষ্টা করলে নেহা হেসে ফেলে। হাসছো কেন এইভাবে তাকিয়ে? লুচি মেয়ে কোথাকার, ছোট ভাইকে রেপ করো, তোমার কি লজ্জা করে না? তাও আবার জোর করে মাথায় বন্দুক ঠেকিয়ে। আমি এখনই এখান থেকে পুলিশ স্টেশনে যাব, তারপর তোমার নামে মামলা করব। আমার নামে তুই আবার পুলিশের কাছে মামলা করবি? ধর্ষণ মামলা? আসলেই অনেক ফানি। তা সত্যি, তাই যা সত্যি তাই তো বললাম। পানি এখানে আবার কি? আরে পাগল, তুই যখন বলবি তখন তোকেই ধরে লকআপে রেখে দেবে। একটা মেয়ে কখনোই ছেলেকে ধরে না, একটা ছেলে আর একটা মেয়েকে ধরে, বুঝলি? মূর্খ কোথাকার। তাড়াতাড়ি কাপড় চোপড় পর, বের হতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্বাধীন পিছনে ছিটে গিয়ে দ্রুত জামা কাপড় পরিধান করে নেয়। নেহার বিড়াল ফিতা লাগাতে গিয়ে পারে না, গাড়িতে বসার কারণে। এই শোন, প্রার্থিতাটা একটু লাগিয়ে দে। পারছি না, বস, হাত কত দূর যাচ্ছে না। কিসের ফিতা? আল্লাহ, কাকে কি বলি? এইদিকে আয়, দেখ আমি দুই হাত দিয়ে দুইটা ফিতা ধরে আছি, আর একটার সাথে লাগিয়ে দে। ও, এইটা তো তুমি আগে বলবা না। কি ব্রো, বলো। আরে হাদারাম, এইটার নামই ওইটা, বুঝলি? মূর্খ কোথাকার। বিয়ে করলে বউকে কি কিনে এনে দিবি, তখন নাকি সবার সামনে নিয়েও ভাবেই করবি। আপু, এসব কথা বলো না, লজ্জা লাগে। আর আমার বউকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, বুঝলে? বোর হক তো তুমি নষ্ট করেছো, তোমার ভালো হবে না, তোমার ছেলে মেয়ে কিছুই হবে না। যদিও সব দিলাম আমি। অভিশাপ দিয়ে কোনো লাভ নেই, তোরই কষ্ট পেতে হবে। মানে কি বলছো তুমি আপু? তোকে এত মানে বুঝতে হবে না, সামনের সিটে এসে বস। স্বাধীন সামনে সিটে এসে বসে। নেহার শার্ট পরে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত পরিত্যক্ত শহর থেকে বের হয়ে যায় সোজা বাড়ি। বাবার বেশ কিছুটা আগে স্বাধীনকে নামিয়ে দেয়। নেহা বাসায় চলে যায়। স্বাধীন বাসায় গিয়ে গোসল করে সোজা ছাদে চলে যায়। আর বাইরের দিকে তাকিয়ে শহরটা দেখছে। তখনই কি যেন চিন্তা করে তার বন্ধুর কাছে ফোন করে। তারপর তার সঙ্গে কথা বলতে লাগে। এমন সময় নেহাদের বাসায় ছাদের দিকে তাকিয়ে দেখে নেহা দোলনাতে বসে আছে আর তার দিকে তাকিয়ে আছে স্বাধীন। তার বন্ধুর সঙ্গে কথা বলা শেষ করে নেহাদের বাসার ছাদের কাছে এগিয়ে যায়। নেহা উঠে স্বাধীনের কাছে আসে। আচ্ছা আপু, সত্যি করে কথা বলবা তুমি আমাকে? হ্যাঁ বলবো, বাট তার আগে তুই আমাকে আপু বলা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, তা না হয় বললাম না, বাট তুমি কি আমাকে ভালোবাসো? তোমার কথাবার্তা সব দেখে আমি যা বুঝতে পারি। নেহা কি বলবে বুঝতে পারে না, ভাবতে লাগে কি বলবে। সে আদৌ তো স্বাধীনকে অনেক ভালোবাসে, কিন্তু এখন বলা কি ঠিক হবে? এইসবই ভাবতে লাগে। এইভাবে কি ভাবছো? যা সত্যি তাই বলো। না, তোকে ভালোবাসতে যাব কেন আমি? তুই আমার থেকে ছোট, আর আমার ফ্যামিলি তোর ফ্যামিলি কখনো এক হবার নয়। আমার বাবা আর তোর বাবার মধ্যে যে ঝামেলার দ্বন্দ্ব, একে অপরকে তো দেখতেই পায় না। সো আমাদের মধ্যে কিছুই নেই। আর তোর সাথে যা করি একটু এনজয় করি, বুঝলি? এখন এই জেনারেশনে টুকটাক এগুলো হয়ে থাকে। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু এসব এনজয়ের জন্য ইউজ করো আমাকে। এত নেক্সট টাইম থেকে তুমি যদি আমাকে ফোন করেছো বা আমার লাইফে হস্তক্ষেপ করছো, তাহলে ওই দিন তোমাকে দেখে নিব। দেখ, তাই বলে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করবি? তোমার সাথে কোনো কথা নেই। বাজে একটা মেয়ে, খারাপ একটা মেয়ে, নিজের বয়সে থেকে 3 বছরের ছোট ভাইয়ের সঙ্গে। ছি, ভাবতেও লজ্জা হচ্ছে।
বলছি ওই দিন রাতে আমার কিছুই মনে নেই, তারপরেও তোমার সঙ্গে কথা বলাটাও বৃথা। আর বোঝানো তো আরও কষ্টসাধ্য হোক। স্বাধীন সিঁড়িতে নিচে নেমে যায়। নেহা ডাকতে লাগে কিন্তু স্বাধীন কোনো কথা না শুনে নিচে চলে যায়। অন্যদিকে নেহা পিছন দিক থেকেই দেখতে থাকে তার বাবা। বাবা তুমি এখানে কখন আসলে? এই তো একটু আগে এসেছি রুমে, আর বসে থাকতে ভালো লাগছে না। তা তোর ভাই কোথায়? দেখতে পাচ্ছি না তো তাকে। আমি কি করে জানবো সে কোথায়? দেখো কোথায় কোন মেয়েকে নিয়ে শুয়ে আছে। আরে বাপ, এত রাগ করে আছিস কেন? দেখ, যা হওয়ার তো হয়েছে। আর তোর বান্ধবীর পরিবার তো কম টাকা দিইনি, এই জন্য তো চুপ করে আছে। বুঝলি, সম্পদের টাকা হাতে নেওয়ার ধান্দা। এই জন্যই গরিবদের সঙ্গে চলাফেরা করি না। দেখো বাবা, তুমি আর ভাইয়া কি করেছো ওদের সাথে তা ভালো করে জানি। মিথ্যা কথা আমাকে আর বলতে হবে না। মা, বাদ দে। আমি তোকে না জানিয়ে বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুই আমার মেয়ে, রাজি হবি, তার জন্য আরো বড় গলা করে বলে এসেছি। কি? বললাম না, মন্ত্রীর মেয়েকে তোর ভাই পটিয়েছে। তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বিয়ের দিনক্ষণ ঠিক করতে তারা রাজি হয়েছে। তাদের একটা বড় ছেলেও আছে। সেটা বিদেশে একটা বড় কোম্পানির মালিক। সে খুব একটা আসে না আর থাকে না। তাই ভাবলাম তোর যদি এখানে কিছু একটা করা যায়। তোর কথা বললাম, তোর পিক দেখালাম, তোকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। ছেলেটাও তোর পিক দেখে তোকে অনেক পছন্দ করেছে। ছেলেটার সঙ্গে তোর বিয়ে ঠিক করে আসি। 3 মাস পরে ছেলেটার ছুটি হবে, ছেলেটা আসবে। আর তখন দুই পরিবারের একসাথে বিয়ে হবে। কি বলিস মা? আমি আর কি বলবো, তোমরা যেহেতু কথা দিয়ে এসেছো, সেও আমার বলার আর কি আছে। কিন্তু বাবা, একটা কথা, তুমি যা করেছো ক্ষমতায় আসার জন্য, এর জন্য তোমাকে একদিন দেখো ঠিক পস্তাতে হবে। আমি যা করছি তোদের ভালোর জন্য করছি। আমাকে বোঝাতে আসিস না তুই। সবই জানি আর বুঝতেও পারি এখন। অন্যদিকে নেহা পিছন দিক হতেই দেখে তার বাবা। কথাটা বলে নেহা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হাঁটতে লাগে এবং তার রুমে চলে যায়। দরজা লাগিয়ে বালিশে মাথা দিয়ে অঝরে কান্না করতে লাগে। কেন বলতে পারতাম না যে তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি? কেন বলতে পারলাম না? বুকের দিকটা কেন ব্যথা করলো? সত্য কথা বের হতে গিয়েও বের হলো না। জানি ছোট মানুষ হয়তোবা উল্টাপাল্টা কাজ করবে। তুমি ছিলাম, বড় হোক, ভার্সিটিতে ভর্তি হোক, আর একটু ভালো করে মিশুক সবার সাথে, আর একটু বুঝতে পারলে তখন বলবো। কিন্তু এইভাবেই বিয়ে ঠিক করে আসবে বাবা কখনো ভাবতেও পারিনি। ওর জন্য আর মায়া বাড়ানো যাবে না, দূরে দূরে থাকতে হবে। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। বাবা যে মানুষ, আমি যদি দেখে ওর সাথে, তাহলে ওদের ক্ষতি করতেও এক মুহূর্ত ভাববে না। কতগুলো ভাবতে লাগে আর কান্না করতে লাগে। এক পর্যায়ে ঘুমিয়ে যায়। রাতে খাবার সময় হলে নেহার মা এসে দেখে যায়, কিন্তু ওঠে না। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে জানালা দরজা আটকে ঘর অন্ধকার করে বসে থাকে। এমন সময় ফোনে আলো জ্বলে ওঠে। স্বাধীন ফোন হাতে নিয়ে দেখে তার বন্ধু ফোন করেছে। আয়না এমনিতেই অনেক জানতে ইচ্ছে করছিল, তাই তোকে ফোন করছিলাম, এর থেকে বেশি কিছু না। আর আমার এক তোর সম্পর্কে আর আমার এক আত্মীয় তোর সম্পর্কে আত্মীয় একে অপরকে ভালোবাসে, কিন্তু কিভাবে বুঝবে ওই মেয়েটা তাকে ভালোবাসে? তার কারণে তোর কাছ থেকে টিপস নেওয়া।
আচ্ছা, বুঝতে পারছি। আর ধন্যবাদ তোকে। এখন রাখি ফোন। আরে না, তুই যা ভাবছিস তা একদমই না। আচ্ছা, ফোন রাখি। কলেজে গিয়ে কথা বলবো। বাই, আল্লাহ হাফেজ। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। একটু পর তার মায়ের সাথে দরজায় নক করে উঠে দরজা খুলে দেয়। বাবা, কি হয়েছে তোর? এভাবে দরজা জানালা আটকিয়ে রুম অন্ধকার করে শুয়ে আছিস, কি হয়েছে বল? যা না, কিছুই হয়নি। এমনিতেই ভালো লাগছে না, অনেক ঘুম পাচ্ছে। কেন আমি নিজেও জানি না। আরে নিচ থেকে এত করে ডাকছি, কোনো সারা শব্দ নেই। তোর বাবা খাবার টেবিলে অপেক্ষা করছে, সো খাবার খেয়ে নেবে। মিস মা, জোরাজোরি করো না, আর খাইতে ইচ্ছে করছে না, যাও তো। কথাটা বলে স্বাধীন তার মায়ের মুখের সামনে দরজা আটকে দেয়। স্বাধীন মা অবাক হয়ে যায়। এর আবার কি হলো? এত রেগে আছে, কাউকে কিছুই বলছে না। আল্লাহই জানে আবার কি করেছে সে। একা একাই যে স্বাধীন কই খাবার খাবে না? না, বলেছে রুমের জানলা দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে আছি। কিছুই বলছে না, ভালো লাগছে না। বলছি আচ্ছা, তুমি আবার ওকে উল্টাপাল্টা কিছু বলনি তো, যার জন্য রেগে আছে? আমি আবার কি বলতে যাব? তোমার মাথায় হাত রেখে বলছি, ওর সাথে আজকে কালকে আমার কোনো কথা হয়নি, 2 দিন হলো। তাহলে কি হলো স্বাধীনের? এমন তো দেখিনি কোনোদিন ওকে। আরে বাদ দাও তো, এত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। হয়তো ভালো লাগছে না, তার জন্যই বলছে। স্বাধীনের মা আর বাবা খাবার খেতে লাগে। স্বাধীন খাটের উপরে আবার শুয়ে পড়ে। একটু পর ঘুমিয়ে যায়। 3 মাস পর। বাবা, কিসের কার্ড? দেখে তো মনে হচ্ছে বিয়ের কার্ড। আর এভাবে যত্ন দিয়ে দেখছো, খুলেও পড়ছো না, মিষ্টি মিষ্টি করে হাসছো। বিষয়টা কেমন যেন দেখাচ্ছে। আরে বাবা বলিস না, আমাদের এখানকার মন্ত্রীর ছেলে আর মেয়ের একসঙ্গে বিয়ে, তাদের বিয়ের কাজ আমাকে দিয়েছে, অর্থাৎ ইনভাইট করেছে। বুঝতে পারছিস বিষয়টা কত বড়? হ্যাঁ, বাট এখানে এত আনন্দিত হবার কি আছে? আরে পাগল ছেলে, এর মানে হলো ওনাদের আমাকে পছন্দ হয়েছে, বুঝলি? এর মানে আগামী নির্বাচনের দল থেকে নমিনেশন এক ধাপ এগিয়ে গেলাম আমি। হ্যাঁ, বুঝতে পারছি। তোমরা শুধু সারাক্ষণ এসব বলো আর এইসব উল্টাপাল্টা চিন্তা এই করতে করতে দেখো তোমার একদিন সর্বনাশ হবে, এই বলে দিলাম। মা কোথায় দেখতে পাচ্ছ না তো? অনেক ক্ষুধা লেগেছে। দেখ, কিচেন রুমে রান্না করছে। স্বাধীন বসা থেকে উঠে কিচেন রুমে যায় তার মায়ের কাছে। একটু পর বসা রুমে ভাঙাচোরা শব্দ হয়। স্বাধীন আর তার মা দৌড়ে কিচেন রুম থেকে বের হয়ে আসে। বাবা, কি হয়েছে? পাগল হয়ে গেলে নাকি? অতি আনন্দের কারণে একটু আগে তো আনন্দে আত্মহারা হয়েছিলে, এখন আবার এইভাবে ভাঙচুর করছো? না, এটা হতে পারে না, কখনোই হতে পারে না। কিভাবে সম্ভব? ওর মতো খারাপ ছেলের সঙ্গে মন্ত্রী মেয়ের বিয়ে কিভাবে দিচ্ছে? অসম্ভব। বাবা, এখনই অ্যাম্বুলেন্সকে ফোন করার জন্য। তোর বাবা সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে। তা কি বলছে এসব? আমি পাগল হইনি, বাট খুব দ্রুত পাগল হয়ে যাব আমি। একবার কার্ড খুলে দেখো, তারপর বুঝতে পারবে। স্বাধীন ভাবতে লাগে কেমন হয়েছে যার জন্য তার বাবা এমন করছে। তাই উঠে কার্ডটা হাতে নিয়ে তো অবাক হয়ে যায়। কি রে বাবা, কি আছে এমন যে তুইও এভাবে ধ্যান মেরে দাঁড়িয়ে আছিস? কই মা, আমার তো কিছু হয়নি। এইখানে নেহা আপুর আর আরিয়ান ভাইয়ের বিয়ে, মন্ত্রীর ছেলে আর মেয়ের সাথে। এটা হয়তোবা বাবা দেখে এই তো অবাক হয়ে গিয়েছে আর রেগে গিয়েছে। ও আচ্ছা, তাই বল। না, এই বিয়েটা কখনোই হতে দেওয়া যাবে না। যদি একবার মন্ত্রীর সঙ্গে এই আত্মীয়তা করে ফেলে, তাহলে আমি কখনোই আর এমপির নমিনেশন পাবো না। যেভাবে হোক আমাকে কিছু একটা করতেই হবে। দেখো, একটু উল্টাপাল্টা কিছু করবে না। ওরা দুজন তোমার ভাইয়ের ছেলে, মানে তোমারও ছেলে মেয়ে, বুঝলে তো? বিয়েতে যাবে, ওদের দোয়া করবে। যদি উল্টাপাল্টা কিছু দেখি, তাহলে এই বাড়ি থেকে আমি আর আমার ছেলে দুজনে চলে যাব। তুমি থেকো তোমার রাজনীতি নিয়ে। কথাটা বলি স্বাধীনের বাপ কিচেন রুমে চলে যায়। স্বাধীন এক মুহূর্ত আর না থেকে সোজা তার রুমে চলে যায়। দরজা আটকে দেয়। কেন যেন আজ অনেক কান্না করতে ইচ্ছে করছে। রুমে না থেকে আশ্রমে কি
রুমে না থেকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ছেড়ে কান্না করতে লাগে। শাওয়ারের পানির সাথে কান্নার পানি মিশে যাচ্ছে। প্রায় এভাবেই অনেকটা সময় হয়ে যায়। খাবার রান্না করা শেষ হলে স্বাধীনের মা এসে ছেলেকে দেখতে না পেয়ে স্বাধীনের রুমে আসে, দেখে ওয়াশরুম থেকে পানি পড়ছে। কি রে বাবা, কি হয়েছে? এত সকালে গোসল করেছিস যে? স্বাধীনে কোনো সারা শব্দ পায় না। ওয়াশরুমের দরজায় এসে কড়া নাড়তে লাগে। স্বাধীনে কোনো সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে যায়। নিচে এসে চিৎকার করতে লাগে। স্বাধীনের বাবা সঙ্গে সঙ্গেই এসে দরজা ভেঙে দেখে স্বাধীন ফ্লোরে পড়ে আছে অজ্ঞান হয়ে। দ্রুত স্বাধীনকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে মা, তুই দিন দিন এমন চুপচাপ হয়ে যাচ্ছিস কেন? তোর কি বিয়েতে কোনো মত নেই? দেখ, আমাকে খুলে বল, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। তুমি আর কি বলবে? কিছুই বলতে হবে না। আমার এই কপালে যা লেখা আছে তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমাকে প্লিজ এভাবে একাই থাকতে দাও। এটা অনেক খুশি আমি। দেখ মা, আমি জানি তোর মধ্যে কি চলছে, কিন্তু দেখ তোর বাবা কেমন তুই তো জানিস। উনি তার ক্ষমতায় আসার জন্য যে কোনো কিছু করতে পারে, বুঝলি? তার জন্যই তো চুপচাপ বসে আছি। তা না হলে কখন চলে যেতাম এই বাড়ি থেকে। যাও, তুমি তোমার কাজ করো। বিয়ে তো আর খুব একটা দিন দেরি নেই। 4 দিন পরেই বিয়ে শুনেছি। আগামীকাল তোর হবু হাজব্যান্ড এসেছেন। আজকে নাকি তারা সবাই বের হবে শপিং করার জন্য। সাথে তোকে আর তোর ভাইকেও নিয়ে যাবে তারা। আর এখন কি করতে হবে আমাকে? একটু ভালোভাবে রেডি হয়ে ফ্রেশ হয়ে এসে ফোন করলে নিচে নেমে তাদের সঙ্গে যাস মার্কেট করার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে ভাবতে হবে না। সব সময় ঠিক সময় মতো ঠিক চলে যাব। নেহার মা রুম থেকে চলে আসে। নেহা জানালা দিয়ে স্বাধীনের রুমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ফাঁকা দেখে কেন জানি বুকের বাঁ দিকটা চিনচিনে ব্যথা হতে লাগে। এমন সময় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে নেহা কিছুই বোঝে না। তারপর রেডি হতে লাগে। ডাক্তার সাহেব, আমার ছেলে এখন কেমন আছেন? কি অবস্থা ওর? আমরা তো সেটা জানি না। সকালেও ভালো ছিল, রুমে গেল ওর মা খাবার খাওয়ানোর জন্য। ডাকতে গিয়ে দেখে ওয়াশরুম থেকে পানি পড়ছে। ব্যাস, তারপর দরজা ভেঙে বের করলাম। ডাক্তার কি বলল? ওর কিছু হয়নি তো? দেখো, ওর কিছু হলে কিন্তু আমি বাঁচবো না, এই বলে দিলাম। আরে না, কি হবে? আমাদের ছেলের কিছু হয়নি। ও বেশি গোসল করার জন্য অজ্ঞান হয়ে গেছে। ঠিক হয়ে যাবে খুব দ্রুতই, তুমি এত চিন্তা করো না। কিন্তু ও এমনটা করবে কেন? এতক্ষণ যে গোসল করে, আর এমনিতে তো ওর ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। সকালে ঠান্ডা পানিতে গোসল করলেই এই হাল হয়েছে। একটু পর স্বাধীনকে কেবিনে শিফট করা হয়। স্বাধীনের মা আর বাবা ওর সঙ্গে কথা বলে। এরপর ডাক্তারের দেওয়া ওষুধ খাইয়ে দেয়। স্বাধীন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহা, দেখ, নিজের মধ্যে আর কত এভাবে লুকিয়ে রাখবি বল? আঙ্কেলকে ভালোভাবে বুঝিয়ে বললেই বুঝতে পারবে। আমি ভালো করেই তোকে দেখে বুঝতে পারছি তুই ওকে ছাড়া একদমই সুখী হতে পারবি না। ইভেন তোর মতিগতিও আমার খুব একটা সুবিধা লাগছে না। কখন কি উল্টাপাল্টা কাজ করে ফেলিস। দেখ, তুই না পারলে আমি গিয়ে আঙ্কেলকে বুঝিয়ে বলছি। আরে তোমাকে কিছুই বলতে হবে না। আর আমাদের সম্পর্ক কখনো সমাজ মানবে না। এর থেকেও আসল কথা হলো, স্বাধীনতা আমাকে পছন্দ করে না যে ও কখনো বোনের নজরে ছাড়া দেখি। দেখ, তুই ওকে পছন্দ করিস আর তোদের সঙ্গে সব হয়েছে, তো আজ না হয় কাল তোকে পছন্দ করবে। আর তোকে অপছন্দ করার মতো তো কিছু আছে নাকি? হ্যাঁ, শুধু শুধু উল্টা কথা ভাবছিস। হয়তো মুখ ফুটে গিয়ে তোকে বলতে পারেনি, কিংবা ভয়ের কারণে বলেনি। ছেলেটাকে তো আর কম্পা দেখাসনি তুই। তোদেরকে ফোন করে নিয়ে এসেছি। কারণ হলো আমি একা একা বোরিং হচ্ছিলাম। কেউ সময় দিচ্ছে না আমাকে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। ভাইয়াকেও দেখেছি কেমন যেন দুশ্চিন্তা করে, কার সঙ্গে যেন মোবাইলে কথা বলছে। থাক, কিছুই মাথায় ঢুকছে না, কি করি এখন?
একটু আগে না আন্টি তোকে ডেকে গেল দুলাভাইয়ের সাথে মার্কেট করতে বের হবি, তা কখন যাবি? যাব না, ভালো লাগছে না। আর সাথী কোথায়? ওকে তো দেখছি না। ওর আবার কি হয়েছে? আরে বলিস না, ওকে এতবার ফোন করছি, বারবার শুধু ব্যস্ত দেখাচ্ছে। কার সঙ্গে এত কথা বলছে কে জানে। আর আরও তো আসবে না তোর ভাইয়ের বিয়ে, আর তোর ভাই যা করেছে ওর সাথে, আমার তো ভাবতেই কাজ সেরে উঠছে। আর তোর ভাইকে দেখলেই শুধু মারতে ইচ্ছে করছে। কি আর বলবো বল, ওর সঙ্গে আমি ঠিকমতো কথা বলি না ওই বিষয়টা হবার পর থেকে। আর মাহা তো আরও কথা বলে না, শুধু বাবা ওকে লাই দিয়ে দিয়ে বেড়ায়। বুঝতে পারছি, যখন আমারই করতে হবে এখন তো রেডি হবি। আর আমিও যাব তোর সাথে দুলাভাইয়ের সঙ্গে মার্কেট করার জন্য। বাকিটা তুই শুধু দেখবি কি করি আমি। দেখ, উল্টোপাল্টা কিছু করবি না, বুঝলি? শুধু দেখতেই থাক কিভাবে বিয়েটা ভাঙতে হয়, বুঝলি? একটু পরও বাড়ির সামনে এসে দাঁড়ায় হরেন দেয় নেহা। আর তার বান্ধবী জানাল দিয়ে উকি মেরে দেখে বরপক্ষের ওই ছেলেটা আর সঙ্গে কিছু মেয়ে আর মধ্যবয়স্ক কিছু মেয়ে। তাই নেহা রেডি হয়ে নেয়। নেহার বান্ধবী দুজনেই নিচে নামে। তারপর নেহা তার হবু হাজব্যান্ডের সঙ্গে হ্যান্ডশেক করতে যাবে, অমনি নেহার বান্ধবী মাঝখানে চলে আসে। দুলাভাই, হ্যান্ডশেক করে কি করবেন বলেন? আর তো মাত্র 3 দিন, তারপর তো একদম সব কিছুই স্পর্শ করবেন। এখন শুধু শুধু হাত ধরে আর কি লাভ বলেন? গাড়িতে উঠে তারপর গাড়িতে উঠে বসে। নেহা ছেলেটার পাশে বসতে যাবে, নেহাকে সরিয়ে দিয়ে নেহার বান্ধবী পাশে বসে। পুরো রাস্তা উল্টাপাল্টা প্রশ্ন করে করে মাথা খেয়ে যায়। পাশ থেকে নেহা শুধু মুচকি মুচকি হাসতে লাগে। একটু পরে শপিং মলে চলে যায়। গাড়ি থেকে নামে সঙ্গে ছেলেটাও আর সবাই। গাড়ি থেকে নেমে নেহা তার ভাইয়ের দিকে তাকিয়ে দেখে চিন্তিত হয়ে ফোন হাতে নিয়ে আছে। নেহা সেদিকে কোনো পাত্তা দেয় না। তারপর নেহার হাতটা ছেলেটা ধরতে যাবে, উনি তার বান্ধবী সরিয়ে দেয়, অন্যদিকে নিয়ে যায়। ছেলেটার আগে ফুঁসতে থাকে। দেখতে দেখতে মার্কেট করা শেষ হয়ে যায়। সবাই রেস্টুরেন্টে খাবার খেতে লাগে। খাবার টেবিলে নেহার বান্ধবী আর ছেলেটা 3 জন খাবার খাচ্ছিল। এমন সময় নেহার বান্ধবী প্রশ্ন করে, তার দুলাভাই যেহেতু বিদেশে থাকেন, ইউএসএ, তো ওইখানে তো মেয়েরা একটু অশালীন, আরও অনেক বছর ধরে আছেন, তো কয়টা মেয়ের সঙ্গে রুম রেট করেছেন? আরে দুলাভাই, আজে বাজে কালকে আমার বান্ধবীর বিয়ে হবে, তো ফ্রি হলে ক্ষতি কি? হ্যাঁ, বলতে চাচ্ছি কয়টা মেয়ের সঙ্গে শুয়ে আছেন। কি করছিস তুই? সব পাগল হয়েছিস নাকি? এখন কেউ এগুলো প্রশ্ন করে কিভাবে বলনি? তুই চুপ থাক, এমন ঢং করছিস যেন একে তুই ভালোবাসিস। চুপচাপ বসে থাক আর দেখ আমার জাদু। মানে দুলাভাই, নেহা তো আর বলতে পারছে না, ওরও অনেক জানার ইচ্ছা কয়টা মেয়ের সঙ্গে এ যাবৎ রুম রেট করেছেন। ছি দুলাভাই, এখন তো সবাই ইউএসএতে যায় ওই মেয়েগুলোর সাথে এনজয় করার জন্য, আর আপনি কি না ওখানে থেকেও বছরের পর বছর কিছুই করেননি? তার মানে আপনি কি থার্ড জেন্ডার বা গিয়ে? নেহার বান্ধবীর এমন প্রশ্নে ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে যায়। পাশ থেকে নেহা মিটিমিটি হাসতে লাগে। তাহলে আমি ড্যাম শিওর আপনার ওইটা নাই, অথবা কেটে ফেলেছেন, কিংবা ছোট থেকেই নাই। কোথায় ইনসাল্ট করছি দুলাভাই? যা সত্যি আমি তো তাই বলছি। এখন সত্যি কথাকে যদি আপনি ইনসাল্ট মনে করেন তাহলে সেটাই বুঝলেন। কি সত্যি? নেহার বান্ধবীর কথা শুনে ছেলেটা 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। সেখান থেকে উঠে দূরে বাইরে চলে যায়। নেহা আর নেহার বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে অট্টহাসিতে লুটিয়ে পড়ে। এটাই তো চাইছিলাম। আর শালা নাইজেরিয়ার, উগান্ডার শালা লুচ্চা, ওর নজরই তো বলে দেয় ও কিরকম ছেলে।
তোর দিকে কেমন করে তাকিয়েছিল। সবাই তাকায় ফিসের দিকে, আর ও তোর পায়ের দিকে ফিরে ফিরে দিকে তাকিয়েছিল। ও আমার দিকে না তাকিয়েও আমার ফিগারের দিকে তাকিয়েছিল। তখন ওকে আমার চেনা শেষ কোন কোয়ালিটির ছেলে। তো এখন কি করবি? কিসের বিয়ে ভাঙবি? কিছু কি চিন্তা করেছিস? সব চিন্তা করা শেষ, এখন শুধু সেই মাফিক কাজ হলেই হয়। আর শব্দ ভিডিও করছি, এটা থাকলে আর কিছু লাগবে না। তারপর সবাই শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। সবাই যে যার বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3টা দিন কেটে যায়। বিকেলের দিকে স্বাধীনকে রিলিজ দেয়। বাসায় আসে সাদি গিয়ে বসে থাকে। নেহাদের বাড়ি থেকে সাউন্ড বক্সের গান আসতে লাগে। স্বাধীন সে দেখে পাত্তা না দিয়ে পরিবেশটা উপভোগ করতে লাগে। এমন সময় নেহা সাদে আসে। স্বাধীনকে দেখতে পেয়ে ডাকতে লাগে, কিন্তু স্বাধীন কোনো পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে নেমে তার রুমে চলে যায়। দেখছিস, তোকে বললাম না তোমাকে পছন্দ করে না, যার জন্য এত কিছু করছি। তার সঙ্গে কথা বলতে চাই, ডাক দিলেই কোনো কথা না বলে চলে গেল। দেখলি? হ্যাঁ দেখলাম তো, সবই স্পষ্ট দেখলাম। এখনো কি বলবি যে তুই তার জন্য আমাকে এই বিয়েটা ভাঙতে, মা বাবার মান সম্মানে চুনকালি মাখাতে? এখন আমি 100% শিওর যে স্বাধীন তোকে পছন্দ করে। যাবার সময় আমি স্পষ্ট চোখের দিকে তাকিয়ে দেখেছি ওর চোখে কান্না ভেজার্থ। এর অর্থ ও তোকে পছন্দ করে, বুঝলি গাধি? সত্যি বলছিস তো, নাকি তুই আমাকে শুধু শুধু ভাষা দেখাচ্ছিস? দেখ, এমনিতেই হারানোর মতো আর কিছুই নেই, শুধু শুধু আশা দেখে লাভ নেই। আরে না, আরে সাথীর কি হয়েছে? ওকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। খাওয়া এত কেমন লাগে তোর? আরে বলিস না, আগে তো আমি এগুলো একদমই পছন্দ করি নাই। আর কত বলতো, আচার নিয়ে আসতো, খা খা, বাট খেতাম না। এখন কেন জানি অনেক ভালো লাগে আর খেতে ইচ্ছে করে। আমি তো 7 দিনে মার পুরো 4টা আচারের কৌটা শেষ করে ফেলেছি। নেহার কথা শুনে তার বান্ধবী ভুরু কুচকে তাকায়। নেহা এটা দেখে বলে, কিন্তু তোর আবার কি হলো? এইভাবে ব্লু পুচকে তাকিয়ে আছিস কেন? দেখ, আমার কিন্তু ভয় করছে এখন। নেহার কথা শেষ হতে নেহার বান্ধবী অট্ট হাসিতে লুটিয়ে পড়ে। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। নেহা তার বেলকনিতে দাঁড়িয়ে স্বাধীনের রুমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু দেখতে পায় না। তখনই তার মাথায় দুষ্ট একটা বুদ্ধি আসে। তুই এই ঠিকটা একটু সামলাস। কেউ যদি আসতে চায় তাদেরকে সামলে নিস, আমি আসছি। কোথায় যাবি তুই এত রাতে? দেখ, তোকে আমি যা করতে বলছি তা করলেই হবে। কথাটা বলে বেলকনি দিয়ে নেহা নেমে আসে। নিচে দাঁড়িয়ে তখনই দেওয়াল টপকে পাশে চলে যায়। স্বাধীনের বেলকনি দিয়ে রুমে চলে যায়। মোবাইলের আলো অন করে দেখে স্বাধীন শুয়ে আছে। স্বাধীনের উপরে শুয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের বুকের উপর ভারী কিছু অনুভব হয়। ঘুম ভেঙে যায়। হাত দিয়ে দেখে নরম। ভয় পেয়ে ডিম লাইটের আলোটা অন করে তখনই দেখে কোনো মেয়েকে নিজের উপরে দেখে। স্বাধীন রেগে যায়, কিন্তু নিজের উপর থেকে সরাতে পারছে না। এত নাড়াচাড়া করছিস কেন তুই? একটু শান্তিতে ঘুমাতে দে তো। এই 4টা মাস একটু ঘুমাতে পারি নাই, কেন যেন এখন শান্তিতে ঘুমাতে পারবো। এই বুকে যেন এক অন্যরকম ভালো লাগা আছে। মানে কি আপু? আর কে বলো তুমি এগুলো? যাও, তোমার রুমে যাও। গিয়ে দেখে ফেললে আবার সমস্যা হবে। তোমার হবু পরের বুকে গিয়ে মাথা রেখে ঘুমাও, যাও। পিচ্চিটা দেখি খুব রেগে গিয়েছে। ও লে বাবা, এত রাগ কিসের? হ্যাঁ, আমার থেকেও বেশি রাগ নাকি তোর? একদম মেরে হাঁটিকুট দিয়ে ভেঙে ফেলবো। আমাকে চিনিস তুই? চিনবো না কেন? অবশ্যই চিনবো। বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান চৌধুরীর একমাত্র হবু বউ আপনি। তো তো আপু, আমার উপর থেকে সরেন। যদি আপনার স্বামী একবার দেখে বা ফোনে আমাকে জানতো, মাটিতে পুঁতে দিবে। দেখবাল, এত কথা বলিস না তো, একটু ঘুমাতে দে প্লিজ। স্বাধীন আর কিছু বলে না, চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু ঘুম আসে না। মূর্তি হয়ে গেলি কেন? একটু শক্ত করে জড়িয়ে ধরলেও তো পারিস, না হলে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে কিস করতেও তো পারিস। সব শিখিয়ে দিতে হবে? বিয়ের পর কি এগুলো শিখিয়ে দেবো আমি? বিয়ে মানে? আর কি বলো তুমি এগুলো? দেখো, তোমার মাথা ঠিক নেই। যাও তোমার রুম থেকে। বিয়ে বাড়িতে এত মানুষ, যে তোমাকে খুঁজে না পাই তাহলে তো পুরো বাড়ি তছনছ করে ফেলবে। যখন তোমাকে আমার রুমে দেখবে, তোমার মতো আমাকে তো মারবেই,
সাথে সাথে আমার বাবা মাকেও মেরে ফেলবে। একদমই না, তোদের গায়ে হাত দেওয়ার আগে আমাকে মেরে আসতে হবে। চুপ করে থাক, আদর করতে দে। কথাটা বলে নেহা স্বাধীনের বুকের উপর থেকে উঠে স্বাধীনের ঘাড়ে কপালে কিস করতে লাগে। স্বাধীনের এসব কেন যেন অসহ্য লাগতে লাগে, তাই নেহাকে উপর থেকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। দেখো আপু, যা হবার তা হয়েছে। অতীতে আমি সব ভুলে গিয়েছি। তোমার ভালো হবে তুমি এসব ভুলে যাও, আর আমি এসব মনে রাখতেও চাই না। আর তুমি তো বলেছ আমাকে ভালোবাসো না, আমি এবার তোমাকে ভালোবাসি না, সো এইসব করার কোনো মানেই হয় না। এখন সোজাই সোজাই আমার রুম থেকে বেরিয়ে যাবে, না হলে আমি কিন্তু চিৎকার দিব, এই বলে দিলাম। এই চিৎকার দেখি কার ক্ষতি বেশি হয়। দেখো, তুমি কিন্তু এখন আমাকে ব্ল্যাকমেইল করছো। বলছি চলে যেতে, সো চলে যাও প্লিজ। তোমার পা জড়িয়ে ধরে বলছি, তোমার কাছে এটাই আমার শেষ চাওয়া। প্লিজ রাখো, আর কোনোদিন কিছু চাইবো না। আচ্ছা ঠিক আছে, আর তোকে পা ধরতে হবে না, বুঝতে পারছি আমি সবই। কথাটা বলে নেহা স্বাধীনে বেলকনিতে গিয়ে নিচে নামতে গিয়ে পা ছিলপ খেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় বলে ওঠে। স্বাধীন ধরে বেলকনিতে আসে। নেহা উপরের দিকে তাকিয়ে স্বাধীনকে দেখে, কিন্তু স্বাধীন না আসায় আরও কষ্ট পায়। ঘোরাতে ঘোরাতে দেওয়াল টপকে তার রুমের সামনে বেলকনিতে গিয়ে রুমে চলে যায়। কিরে, এত সময় লাগে? আর কি করছিলি? এভাবে ঘোরাতে ঘোরাতে আসছিস, নিশ্চয়ই ভালো কিছু হয়েছে। বিয়ের আগেই বাসর করে আসলি নাকি? দেখ, তুই তোর এই ফাজলামো আগে বাদ দে, তারপর আমার সাথে কথা বলবি। আর আমি তোকে বলেছিলাম না ও আমাকে ভালোবাসে না? রুমে গিয়েছি, কোথায় পেয়ে আদর করবে? ভুল তো আমাকে তাড়িয়ে দিয়েছে, অনেক বকা দিয়েছে। শুধু ভুল ভুল ভাবছিস। ঠিক বলেছিস তুই, কিন্তু একটু আমি শিওর যে ও আমাকে ভালোবাসে না। তারপর ন্যাংড়াতে ন্যাংড়াতে খাটের উপর গিয়ে বসে। নেহার বান্ধবী নিচে যায়, বরফ নিয়ে আসে, নেহার পায়ে দিতে লাগে। একটু আরাম হলে নেহা ওয়াশরুমে ফ্রেশ হয়ে নেয়, তারপর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। আমি কিছু ভুল দেখিনি, সব ঠিক দেখেছি। হয়তো ওর মধ্যে অন্য কিছু চিন্তা খেলেছে, তার কারণে তোর সাথে এমন করেছে। আচ্ছা, কষ্ট পাস না, যা হবার তাই হবে। নসিবে যা লেখা আছে এর থেকে বেশি কিছু হবে না। দেখ, এত চিন্তা করে কি লাভ, তুই বল। ঘুমিয়ে পড়ে, কিন্তু স্বাধীনে ঘুম আসে না। জানালা দিয়ে নেহার রুমের দিকে উকি মেরে তাকিয়ে থাকে। লাইট অফ করা দেখে সেও খাটে এসে বসে পড়ে আর ভাবতে লাগে, কি করব আমি? আমার আর তো সাধ্য নেই যে হ্যাঁ বলে নিজের কাছে রেখে দিব। আমি না হয় সবসময় দূর থেকে এভাবে আড়াল করে দেখে যাব তোমাকে, আর কিভাবে রাজি হব, ভালোবাসার কথা স্বীকার করব। হ্যাঁ, যেখানে আমাদের সম্পর্কটা কখনো এক হবার নয়, সেখানে হাজার চেষ্টা করলেও সম্ভব না। বাবা আর দাদার মধ্যে সম্পর্ক যতটা তীক্ষ্ণ তা তো কখনো হবারই নয়। আবার বয়সের বাধা, আমার থেকে 3 বছরের সিনিয়র তুমি, সমাজ কিভাবে মেনে নেবে? কতগুলো ভাবতে ভাবতে স্বাধীন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা পুরো বাড়িটা ধুমধাম হয়ে আসে। দুপুরের দিকে সবাই চলে আসে। নেহাকে আর নেহার বড় ভাইকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে বরপক্ষ। আসলে তাদের দুজনকে দু জায়গায় বসিয়ে দেয়। সবাই অনেক আনন্দ করতে লাগে। বিয়ের কার্যক্রম শুরু হয়। নেহার পালা আসলেই তখনই নেহা অবচেতন হয়ে যায়। সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে এগিয়ে আসে পারিবারিক ডাক্তার কাছে থাকায় হাতের পালস চেক করে অনেকটা অবাক হয়ে যায়। এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু তো বলেন, কি হয়েছে আমার মেয়ের? আমার মেয়ের এই অবস্থার আপনি হাল্লাশি পানা করছেন? সত্যি করে বলেন, কি হয়েছে আমার মেয়ের? বিয়েবাড়ির আনন্দমাখা পরিবেশটা নিমিষেই বন্ধ হয়ে যায়। সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগে। মন্ত্রী রেখে তার ছেলেকে নিয়ে চলে যায়। এক এক করে সবাই চলে যেতে লাগে। নেহার জ্ঞান ফিরে আসলে ওর বান্ধবীরা কাছ থেকে সব শুনতে পায়। নেহা অনেকটা ভয় পেয়ে যায়, সোফায় বসে চিন্তা করতে লাগে। এমন সময় স্বাধীনের বাবা স্বাধীনের হাত ধরে টেনে নিয়ে আসে। আপনারা কোথাও যাবেন না, আপনাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে বিয়ের জন্য, সো হবে
এখন আপনাদের সামনে নেহার মামুনির বিয়ে হবে আমার ছেলের সাথে। কি? হ্যাঁ ভাই, সত্যি বলছি, যদি তুই রাজি থাকিস তাহলে। রাজি হব না মানে? আমি রাজি না হয়ে পারি, আর আমার ছেলেরে বা কি হবে? বাবা ভাইয়াকে নিয়ে ভাবতে হবে না, আমি ফোন করছি, ভাবি আসছে। তোকে ফোন করতে হবে না, ও এখানেই আছে। কথাটা বলতেই সেখানে সাথী হাজির হয়। তারপর স্বাধীন আর নিহার, আর অন্যদিকে নিহার ভাইয়ের সাথে সাথীর দুজনে ধুমধাম করে বিয়ে হতে লাগে। খুশিতে যেন আবার পরিপূর্ণ হয় বিয়ে বাড়িটা। দেখতে দেখতে রাত হয়ে যায়। নেহা বাসর ঘরে অপেক্ষা করে। নেহার বান্ধবীরা স্বাধীনকে জোর করে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন ধীর পায়ে নেহার দিকে এগিয়ে যেতে লাগে। একদম আমার কাছে আসবি না, আর আমাকে স্পর্শ করবি না। তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলেছে ভালোবাসি না? আমি অনেক ভালোবাসি, নিজের থেকে বেশি, কিন্তু কখনো প্রকাশ করতে পারিনি। এই মানে হলো আমিও অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু বাবা আর চাচার মধ্যে এমন সম্পর্ক দেখে আর বয়সের তফাৎ দেখে কখনো বলতে পারি নাই। আর প্রথমে তোমাকে বলেছিলাম ভালোবাসি, তখন তো না করে দিয়েছিলে। হঠাৎ আবার কি হলো? রাতে আবার জড়িয়ে ধরে আমার রুমে গেলে। কালকে হলে ভালোবাসা কিছুই বুঝতে পারিনি। আমাকে যখন তুই বলিস, ঠিক তোর মতো অবস্থা আমারও হয়েছিল। সো বাদ দাও, যা হবার হয়েছে, যা হবার তা হয়েছে। এখন নতুন করে সব কিছু শুরু করি। আর সত্যি কি আমি ভালো হতে চলেছি? হ্যাঁ সত্যি, আমি অনেক আগে থেকেই লক্ষ্য করেছি। বাহ, আজ একটা নতুন ইতিহাস করলো। ছেলেও বাবা মার বিয়ে খেলো। কিভাবে? তোমার পেটে তো আমাদের বেবি, তো তুমি যাও, আমার বেবিও তাই খাই। তুমি আমাদের বিয়ে খেয়েছো, তোমার বেবিও আমাদের বিয়ে খেয়েছে। আচ্ছা, এটা কি আমাদেরই বাচ্চা? কুত্তা, মেরে ফেলবো তোকে যদি কিছু বলেছিস। এই দেহ শুধু শুধু তোকে দিয়েছি, বুঝলি? স্বাধীন নেহার হাত ধরে ফেলে। তারপর নেহাকে নিয়ে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। সো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্তই অপেক্ষায় থাকুন।